নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দেয়া নেয়া, শরীর ও সংসার। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দেয়া নেয়া, শরীর ও সংসার। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখুন, মেয়েকে আমাদের ভারী পছন্দ হয়েছে। শঙ্কর, তুই কি বলছিস? শঙ্কর লজ্জায় মাথা নিচু করে বসে। সে বিয়ের পাত্রী দেখতে এসেছে। শঙ্কর উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চির কাছাকাছি, পেশায় একজন পুলিশ অফিসার। বয়স ওইটা না হয় উচ্চই থাক, একটু পরেই জানা যাবে। চেহারায় এবং দেখতে শুনতে মোটামুটি চলনসই, লম্বা চওড়া, সামান্য একটু ভুঁড়ি আছে। মেয়ের সামনে বসে, তার নাম মন্দিরা। পরনে তার একটা বেগুনি রঙের শাড়ি আর কালো রঙের ব্লাউজ। শাড়িটাকে পেছন দিক থেকে পিঠের কাছ থেকে জড়িয়ে এসে পিঠ ঢেকে বসে রয়েছে। তবুও তার বুকের কাছে সামান্য একটু কালো রঙটা দৃশ্যমান আঁচলের ফাঁক দিয়ে। মাথায় বড় বড় চুল দুদিকে বেনুনি করা, কপালে ছোট্ট একটা কালো রঙের টিপ, সিঁথি মাথার সাইড দিয়ে কাটা। পাত্রীর গায়ের রং বেশ চাপা, উচ্চতায় শঙ্করের থেকে বেশ খানিকটা খাটো। চেহারাটা একটু মোটার দিকে, পেটের কাছে বেশ মেদ জমেছে। বুকের কাছে শাড়ির আঁচলের ভাঁজ থাকার জন্যে ওই সৌন্দর্য বিভাজিকা সকলের সামনে চট করে দৃশ্যমান নয়। নাকটা বেশ বোচা, চোখ দুটো ছোট ছোট, তবে কি একটা যেন আছে। শঙ্কর ঘাড় নাড়ে। ওর বিধবা মা পাশে বসে রয়েছে। মেয়েটির পাশে বসে রয়েছে মেয়েটির বিবাহিত ননদ, নন্দাই এবং তাদের 2.5 বছরের ছেলে। ছেলেটি বারবার নতুন পাত্রী অর্থাৎ মন্দিরার পায়ের কাছে গুড়গুড় করছে। মন্দিরা তার মুক্তোর মতো দাঁতের পাঁটি বের করে হাসে বাচ্চাটির দিকে তাকিয়ে। বাচ্চাটিও হাসিতে ভুলে গিয়ে তার হাতের ওপরে হাত রেখে কি যেন বেশ বলে। 2.5 বছরের বাচ্চা, তাই বুলি ভালোই ফুটেছে। বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে এই মুহূর্তে বাচ্চাটির সাথে। তোমরা নিজেদের মধ্যে যদি কথাবার্তা বলতে চাও বলতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। না না, এগুলো কি বলছেন? উঠতি বয়সের ছেলে মেয়ে, ওরা আবার একা একা কি কথা বলবে? মায়ই মা, কি যে বলেন! এখন কি আর আদিকালের দিনকাল রয়েছে নাকি? দাদা একটু কথা বলতে চাইলে বলুক না। ও বৌদি, তুমি বুঝি কথা বলবে না? লজ্জায় মন্দিরার মুখটা কেমন যেন হয়ে যায়। আমরা বরঞ্চ বাইরে গিয়ে বসি নাকি? মন্দিরাদের মাটির বাড়ি, বেশ লম্বা চালার, এক একটা খোপে এক একটা ঘর রয়েছে। মন্দিরা ওরা 3 ভাই 2 বোন। বোনদের মধ্যে মন্দিরা বড়। বাকি 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট ভাইটা এখনো বেকার, তাই বিয়ে হয়নি। মন্দিরার ছোট বোন মন্দিরার পিঠোপিঠি, তাই মন্দিরাকে দেখানোর সময় ছোট বোনকে ঘর থেকে বের করা হয়নি। যদিও পাত্রপক্ষের তাই নিয়ে কোনো রকম জ্বালা যন্ত্রণা নেই। পাত্রপক্ষ মন্দিরাকেই দেখতে এসেছে। মন্দিরার বাবা পেশায় মুদি দোকানদার। সেই দোকানেই নিত্য মাল সাপ্লাই করতেন যেই কাকু, সেই ভদ্র কাকুই এই সম্বন্ধটা নিয়ে এসেছে। এটা বলি প্রফুল্ল, মেয়ে তো মাধ্যমিক দিল। হ্যাঁ, হাতের কাছে যদি কোনো পাত্র পান, তা এখনই তুমি বিয়ে দিয়ে দেবে? মেয়েকে আর পড়াবে না? এখন তো নতুন সরকার এসেছে, সে নাকি চাকরি বাকরি দেবে শুনছি। আর চাকরি, যখন যে গদিতে বসে তখন সে রাজা, গরিব ভিখারিই থাকে। আর মধ্যবিত্তই। মাঝখান থেকে বড়লোক হয় কারা? যারা বড়লোক তারাই। হ্যাঁ, এ কথা তুমি মন্দ বলনি প্রফুল্ল। তা হাতে একটা পাত্র আছে, পেশায় পুলিশ, তোমার চলবে তো? সব চলবে।
কিছু না দিতে হলেই হলো। প্রফুল্ল মানে মন্দিরার বাবা বেজায় কিপটে লোক। ব্যাংকে কোনোদিন টাকা রাখেননি। ওনার একটি যুক্তি, মাথা খারাপ নাকি গিন্নি? ব্যাংক? ও কি আমায় চেনে না আমি ওকে চিনি? আমার সর্বস্ব ওর কাছে রাখবো আর ও তারপরে আমার পোঁদে বাঁশ দিয়ে দিক? হ্যাঁ, কে বোঝাবে এই লোককে? ঘরের পুঁজি ঘরে রাখলে ডিম পারবেও না, বড়ও হবে না, বরং ব্যাংকে রাখলে সুদে আসলের একটা ব্যাপার থাকে। কিন্তু এই লোককে বোঝানোর সাধ্যি শোভার নেই, মানে মন্দিরার মায়ের। তোমার যা বুদ্ধি বাপু, ওই পেট ফোলা বুদ্ধি নিয়ে কি আর চলে? হ্যাঁ, তুমিও ছোট ছোট ছোকরাদের মতো আমাকে পেট ফুললো বলছো, তাছাড়া আমি আর কি বলবো? বলে শোভা ঘর থেকে বেরিয়ে যান। শোনো, মেয়ের জন্যে ভদ্রদা সম্বন্ধ এনেছে, তা বলি তুমি আবার পাত্রপক্ষের সামনে দেনা পাওনা নিয়ে বেশি বগড় বগড় করো না, বলে শোভা। কবে আসছে? আগামীকাল। কেন, তোমাকে তো বলেই গেল ভদ্রদা একটা পাত্র আছে, তুমি তো রাজিও হলে। আজকে চিঠি পাঠিয়েছে ভদ্রদা, সেখানে স্পষ্ট করে লিখেছে ছেলে ছুটিতে বাড়ি এসেছে, এই লোটেই মেয়ে দেখে নিতে চায়, তারপর বিয়ে না হয় পরে হবে। আবার পরে কেন? শুভস্য শীঘ্রম। তাই বলে ভাদ্রতেই মেয়েকে বিয়ে দেবে? বলে মেয়ে কি কুকুর? এমনভাবেই খুঁটিনাটি প্রফুল্ল আর শোভার অশান্তি বাঁধে। বাড়িতে ঘর বলতে মাত্র 3টে, তার মধ্যেই গেঁদাগেদি করে ভাই বোনগুলো মিলে একসঙ্গে থাকতো। বাবা মা থাকতো আলাদা ঘরে, আর একটা ঘর রান্নাঘর, আর একটা ঘর বাচ্চাদের আতুর ঘর। কিন্তু বর্তমানে ঘর নিয়ে হয়েছে বড্ড বেশি জ্বালা, তাই ট্যাকের পয়সা খরচ করে বড় ছেলে আর মেজো ছেলের জন্য ঘর করতে বাধ্য হয়েছেন তিনি। তবে ঘরগুলো মাটির, আর ওপরে টালির ছাউনি। বড় বৌমা, সে বিরাট মাপের কাজের মেয়ে। সেই ভোরবেলা ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে চা করে সকলকে ডাকা, দুপুরের হেসেল টানা, সন্ধেবেলার চপ ভাজা মুড়ি, আর রাত্রেবেলার গরম ভাত আর মাছের ঝোল অথবা মাংস সব একা হাতে সামলায়। মেজ বউ আবার ডাক সাইটে সুন্দরী কিনা, তিনি আয়নার সামনে বসে সর্বক্ষণ তার পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়া লম্বা কেশরাশির গোছা আঁচড়াতেই ব্যস্ত। না, এখনো পর্যন্ত সন্তান কারো ঘরেই আসেনি। বিয়ে হয়েছে খুব একটা বেশি দিন হয়নি। এই বোনটাকে পার করতে পারলেই, ছোট বোনটাকে বিয়ে দিতে পারলেই প্রফুল্ল বাঁচে। ছোট মেয়েটার আবার মির্গি ব্যায়াম আছে, তাকে দিয়ে একটু ভয়। কিন্তু বড় মেয়েটা আবার দেখতে শুনতে ভালো নয়, সেখানেও রয়েছে জ্বালা। ভদ্রবাবু এলেন, পাত্রপক্ষকে নিয়ে এলেন। এসেছেন গোধূলি লগ্নে। এই সময় নাকি একটা সুন্দর সৌন্দর্য ছড়িয়ে পড়ে নারীদের শরীর থেকে। সূর্যের কিরণ আর প্রতিমার মতো মুখশ্রী সব মিলে মিশে নাকি কুৎসিত পাত্রীকেও পছন্দ হয়ে যায় পাত্রের। সেরকমই এক লগ্নে উঠোনের মধ্যে দেখাশোনা করার জন্যে বসানো হয়েছিল, কারণ ঘরের ভেতরে হ্যারিকেনের আলোয় কালো প্রতিমাকে দেখা সম্ভব না। এখন অবশ্য সন্ধে গড়িয়ে এসেছে, রাত্রি হতে চলল, দেখা যেন আর শেষ হয় না। ও বাবা, এদিকে রাবণের গোষ্ঠী নিয়ে এসেছে। ও বৌমা, বৌমা, বাড়িতে কাপ আছে তো? আমি না হয় আমার বাপের কাছ থেকে দুটো কাপ চেয়ে নিয়ে আসি মা, আবার বাপের বাড়ি দৌড়বে। যাও। বড় ছেলে প্রেম করে বিয়ে করেছে। বাড়ির থেকে 10-5টা বাড়ি দূরেই বড় ছেলের শ্বশুর বাড়ি। বৌমা সাত তাড়াতাড়ি কাপড়টা গুটিয়ে পায়ে চটিটা জড়িয়ে নিয়েই হাঁটা দেয়। দেওয়ার আগে বলে, ও মেজো, আমার সঙ্গে একটু চল না। হ্যাঁ দিদি, যাই। দুই বউ একসাথে মিলে কাপ আনতে যায়। মা, মা, ও কি তুই এই ভর দুপুরে? কি হয়েছে? দুপুর আর কোথায়, বিকেল হয়ে এলো। বলি মন্দিরাকে দেখতে এসেছে, যাবা না? ও, তোর কালে ননদকে? কালো বলো না, পাত্র কিন্তু চাকরি করে। ও বাবা, তাই নাকি? কিসের চাকরি? পাত্র পুলিশ। ও ভালোই তো। দেখ তাহলে, তোর বাপ ঠাকুরদার সঙ্গে জমি জমা নিয়ে যে অশান্তি হয়েছিল শ্যামেদের সাথে, ওটা যদি মীমাংসা। ও মা, তুমি যে কি বলো! দাও দাও, চারটি কাপ দাও তো। এই বলে মায়ের কাছ থেকে কাপ নিয়ে আসে দুই বউ। বড় বউয়ের বাপের বাড়ির অবস্থা বেশ ভালো, তাই যত রকম সাহায্য ওদের কাছ থেকেই নেওয়া হয়। টাকা পয়সার দিক থেকে না, এই যে বাসন টুকিটাকি এটা ওটা আনা, এই
দেখিস বাবা, আবার ভেঙে ফেলিস না। তো দাদা অনেক স্বাদ করে কিন্তু সেই জাপান থেকে এনেছে। জাপান না ছাই, আমি বুঝি না নাকি? দাদা ধাপ্পা মারে আর তোমরা বসে বসে হজম করো। তুই একটু বসবি নে মা, আমার কি বসার সময় আছে মা? এখন ঘরে গিয়ে চা বসাতে হবে, যারা দেখতে এসেছেন তাদের জন্য একটু ভালো মন্দ। ও বাবা, তো তোর কেলে ননদকে পছন্দ হয় কি না দেখ। রাগ হয় বড় বৌমার। সে তার ননদ মন্দিরাকে খুব ভালোবাসে। মন্দিরা বড় ননদ আর মেজ ননদকে রীতিমতো হাতে করে রাখে। নাটকা মালকে দেখলে কি হবে, শালার হাঁটুতে হাঁটুতে বুদ্ধি। ঘরে চলে আসে দুই বউ, এসে চা করতে বসে। ওমা এনেছি চা। হ্যাঁ হ্যাঁ, চাটা করো। বলো তো, প্রথম দিনই দেখতে এসেছে পাত্রর বোন, বোনাই, বোনের বাচ্চা, বেধবা শাশুড়ি, আবার ভদ্রদা, এত লোককে নিয়ে কি হয়? মা তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি বরং একটু ওর কাছে গিয়ে দাঁড়াও। একা মানুষ ভয় পেতে পারে। তোমাদের শ্বশুর মশাই কোথায়? তেনাকে তো দেখলাম গামছা জড়িয়ে পায়খানায় গেলেন। ওই হলো মেয়ের পাত্র দেখতে এসছে, বাপের এই নিয়েই চিন্তা। বলি বিয়ে দেওয়ার সময় মনে হয় ধুতি খুলে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। এরপরে হ্যাঁ এসো বাবা, বসো। ভদ্রদা একটু সকাল সকালই। হ্যাঁ, পাত্রের আবার ডিউটি যাওয়ার সময়। ও মা, আপনি যে পত্তরে লিখলেন পাত্রর নাকি এখন 7 দিন ছুটি। আর পুলিশের চাকরির আবার ছুটি, যখন তখন ডাক পড়লেই যেতে হয় বউটান। তাই কি মন্দিরা কোথায়? মন্দিরা তখন নিজের মাটির ঘরের জানালার ফাঁক দিয়ে পাত্রকে দেখছিল আর হাসাহাসি করছিল। ওই দেখ, দেখছিস? এই দিদি কি হয়েছে দেখ না, জামাইবাবু। কে জামাইবাবু? হয়েছে তোকে দেখতে এসেছে। ঠাট, দেখতে এলেই বুঝি জামাইবাবু হয়ে গেল। কথাটা বলেছিল মন্দিরা ছোট ভাই। হ্যাঁ রে ভাই, ওগুলো কে রে? আমি জেনে আসছি। ছোট ভাই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়। পরনে তার স্যান্টো গেঞ্জি আর ফুটো প্যান্ট। মা করে কি যেন সে বলতে গিয়ে মন্দিরা ঘর থেকেই বুঝতে পারে রাম একটা থাপ্পড় খেয়েছে। ঘরে এলো কাঁদতে কাঁদতে। মা মারলো কেন? মা বলল বৌদির সঙ্গে তোকে নিয়ে যেতে বলে কাঁদছে। মন্দিরা মনে মনে ভাবে, হায় রে, আমার ভাই বোনগুলো এত ছোট ছোট, কিছুই বোঝে না, আর অথচ আমাকে বিয়ে দেওয়ার জন্যে বাবা মা হন্যে হয়ে পড়ে রয়েছে। কিছুক্ষণ পরে মেজে বৌদি আসে। মেজে বৌদিকে দেখে মন্দিরা হাঁ করে তাকিয়ে থাকে। ও বৌদি, তুমি বিয়ের বেনারসি কেন পড়েছ? মেজে বৌদিটা একটু হাঁ বাবা টাইপের, বলে ও মা, তোমাকে দেখতে এসেছে, আমি একটু সাজবো না? হ্যাঁ, কিন্তু দেখতে তো আমাকে এসেছে বৌদি। তুমি নতুন বউয়ের মতো, মানে নতুন পাত্রীর মতো সেজেছো। তোমার তো মেজদার সঙ্গে বিয়ে হয়ে গেছে। ও তাহলে বুঝি এই শাড়িটা পরা ঠিক হয়নি? পরো, আমার বিয়েতে পরো খনি বেনারসি। এখন তুমি ঘরে যা আছে তাই পরে এসো। ও আমি যাই তাহলে, হ্যাঁ বলে মেজে বউ ঘরে যায়। এ কি, এই শাড়ি পরে কোথায় গিয়েছিলে? বলে মেজদা। সে কিছুক্ষণ আগেই তার পাওয়ার লুম থেকে ফিরে এসেছে। আর বলো না, দেখতে এসেছে। হ্যাঁ সে তো জানি, তাই তো বরদার আমি চলে এলাম। আর তুমি পটের বিবি সেজে বিয়ের গয়না পরে বেনারসি পরে, এই তোমাকে নিয়ে আমি চলবো কি করে বলো তো? সালা আগে যদি জানতাম একটা স্ক্রু ঢিলা মালের সঙ্গে বিয়ে হচ্ছে, হারগিজ পিড়িতে বসতাম না। বলে মেজদা কটকট করতে করতে ঘাড়ে গামছা দিয়ে স্নান করতে বেরিয়ে যায়। এরপর ও কি, চাটা সবই তো হলো, তা বলি বৌঠান মন্দিরা কোথায়? আনছি, ওই ছেলেরা এখন এলো। ও বাবুরা এখন ফিরলো? হ্যাঁ, বলে দিয়েছিলাম আপনারা আসবেন, তাই সকাল সকাল পাওয়ার লুম থেকে চলে এসেছে। ও দাদারা বুঝি পাওয়ারলুমে কাজ করে? কথাটা বলল পাত্রের বোনের বর। হ্যাঁ ওই তো আর কি। শোভা তাকিয়ে দেখে পাত্রের বোনের বরের চোখটা টেরা। এরপরে সে যায় তার বড় বৌমার কাছে। ও বৌমা চলো। হ্যাঁ, আমি যে মেজোকে পাঠালাম মন্দিরাকে আনতে, ও গেল কোথায়? ও তো দিদি যাচ্ছি। হ্যাঁ রে, তোকে কখন বলেছি? দিদি বলো না। হ্যাঁ বৌদি, আমায় জিজ্ঞেস করো। তোমার তোমার সাধের মেজো বোন, সে তো বেনারসি পরে গয়না পরে গেছিল। ও মা, সে কি রে, তোর কি বুদ্ধি হবে না? 6 মাস বিয়ে হয়ে গেল, এখন এইসব হলো না তোর? আমার ভুল হয়ে গেছে, দেরি হয়ে যাবে গো। এবার যাও, নিয়ে যাও। বৌমা লুচিগুলো হয়েছে? হ্যাঁ মা, এই তো সব হয়েছে। হ্যাঁ রে বড় খোকা, এই তো আমিও চলে এসেছি। এরপরে বাড়ির সকলে মিলে উঠোনের মাঝখানে বসে। মন্দিরাকে এনে বসানো হয়।
তা পাত্রীকে তো আমার প্রথম থেকেই পছন্দ। তা শঙ্কর, দেখো তোমার কি পছন্দ মেয়েকে? না হলে বাবা একবারে বলে দিও। এই শুধু শুধু বড় বৌমাটাকে খাটিয়ে ওর হাতের চাল উচি খেয়ে আমি ফালতু ফালতু খবর নিতে চাই না। ওতে আমার আরও পেটের মধ্যে সমস্যা হয়। চট করে পাত্রের মা বললেন, আমার পাত্রীকে পছন্দ হয়েছে, তাছাড়া পরিবারটাও বেশ সুন্দর। তোরা যদি কথা বলতে চাস কথা বলতে পারিস। পাত্রের মা একেবারে আধুনিকা বিধবা। পাত্রী তাকিয়ে থাকে তার হবু শাশুড়ির দিকে। এদিকে ননদ, ননদের বর সবাই চিমটি কাটছে তাকে। বাচ্চাটা তো এসে কিলবিল করছে। এ কি, এরই মধ্যে লুচি? হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু খান, বললেন বড় বৌদি। ওইদিকে মেজে বৌদি হাঁ করে পাত্রের দিকে তাকিয়ে রয়েছে। পাত্রও তাকিয়ে রয়েছে তার দিকে। দৃষ্টিটা চোখাচোখি হতেই মন্দিরা বুঝতে পারে বিষয়টা অন্যদিকে দৌড়াচ্ছে। সে ইশারা দেয় তার বড় বৌদিকে এবং বড় বৌদি বলে, কি রে, তুই আবার হাঁ করে কি করছিস? চল আমার সঙ্গে রান্নাঘরে একটু হাতাহাতি করবি, চল। আর বলছি, তোমরা যদি আলাদা কথা বলো তাহলে আমার ঘরটা ছেড়ে দিই। কি গো, তুমি একটু। হ্যাঁ 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 হ্যাঁ, এসো 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 শঙ্কর, এসো। বড়দা শঙ্করের ঘাড়ে হাত দেয় এবং আরেক হাত দিয়ে মন্দিরার ঘাড় ধরে। ধরে দুইজনকে বলে, তোরা এখানে বসে কথা বল, দরজাটা খোলাই থাক। দরজা খোলা রেখে বাড়ির সকলে মিলেই নিজেদের মধ্যে গল্প করছে। আর এদিকে শঙ্কর আর মন্দিরা এক ঘরে বসে। বিছানার দূরত্ব অনেকটা। একজন বসে রয়েছে চেয়ারে আর একজন খাটের একেবারে কর্নারে। বেশ খানিকক্ষণ নীরবতা পালন করার পর সব কিছু ভঙ্গ করে কথাটা প্রথম মন্দিরাই বলে ওঠে, এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। সবে মাধ্যমিকটা দিয়েছি। আমি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করতে চাই, আরও বেশি। আমার মায়ের খুব শখ আমি চাকরি বাকরি করব। সে তো খুব ভালো কথা, বিয়ের পর না হয়। কিন্তু বিয়ের পরে যে আর পড়াশোনা হয় না। আমার বন্ধু ভারতী, ওর পড়াশোনা হয়নি। ও তো ক্লাস 8-এ পড়ার সময়। ক্লাস 8-এ? তাহলে তো ও সম্পর্কে কেস হয়ে যেতে পারতো। ওসব হতে হয় শহরে হতে পারে, গ্রামের দিকে খুব একটা হয় না। এখনও 15 বছর বয়স হলেই এখানে বিয়ের জন্য বাবা মারা হন্যে হয়ে ঘুরে বেড়ায়। তুমি তো বেশ ভালো কথা বলো। ধন্যবাদ। তবে আমার মনে হয় না আমার আপনাকে পছন্দ হয়েছে। কেন? না, আসলে আমি দেখতে শুনতে খুব একটা ভালো নই। আপনি চাকরি করেন, রীতিমতো সুপাত্র, তার উপরে দেখতেও ভালো, ছিমছাম পরিবার। আমার মতো একটা কুৎসিত মেয়েকে আপনার বিয়ে করলে অসুবিধেই হতে পারে। তুমি কি করে জানলে তোমাকে আমার পছন্দ হয়নি? আমি বুঝি, একটা তো হলো না, এর আগে 5-5 বোধহয় হয়েছে। 500 পাত্র দেখা? ওই কথার কথা। প্রত্যেকেই আসে, এই তো বৌদির হাতের লুচি পরোটা খায়, তারপরে বাড়ি গিয়ে চিঠি লিখে জানায় পাত্রী একটু গায়ের রং ময়লা, তাই পছন্দ নয়। সেই জন্যই বলছি, আপনি সাফ সাফ জানিয়ে দিন। দাদার ঘাড়ের ওপরে বসে অন্ন ধ্বংস করতে আমারও ভালো লাগে না। এই জন্যেই পড়াশোনা করে একটা চাকরি বাকরি। শঙ্কর বেশ নড়ে চড়ে বসে। ওর কাছে এগিয়ে এসে বলে, দেখো, আমার মা যাকে পছন্দ আমার তাকে পছন্দ। মা যখন তোমায় পছন্দ করেছে আমি তখন রাজি। আর আপনার বোনেরা? ওদের কথায় আবার কি? ও, ওদের সাথে বুঝি আপনার কোনো সম্পর্ক নেই? তা থাকবে না কেন? বোন তো আমার বাড়ির কাছেই থাকে, একদম কাছে। কেন, ওর শ্বশুর বাড়ি নেই? হ্যাঁ আছে, সবই আছে, কিন্তু কিন্তু কেন? বিয়ের পরপরই বাচ্চাটা পেটে আসার পরই সে আমার কাছে চলে আসে। কেন এসেছে, কি বৃত্তান্ত, আমি কখনো আমার মায়ের কাছে জানতে চাইনি। ভালো লাগে না। আমি মনে করি আমি ইনকাম করছি, তাছাড়া খেলে কখনো ফুরায় না। কে বলেছে ফুরায় না? খেলেও ফুরায়। আমি নিজের চোখে দেখেছি ফুরাতে। আমাদের সংসারটা তো কম বড় না। ছোটোবেলায় বাবা মাকে এই খাওয়া নিয়ে অনেক ঝগড়া করতে শুনেছি। এখন বড়দারা কাজ করছে আর বাবা দোকান সামলাচ্ছে। মাও সায়াপত্র সেলাই করছে। বড় বৌদি সেও কাজ করে ফুলের। মেজো বৌদি সে না হয় কিছু করে না, কিন্তু প্রত্যেকটা মানুষ কাজ করে বলে সংসারটা এখন হেসে খেলে চলে যাচ্ছে। একটা সময় জানতাম অতিরিক্ত খেলেও ফুরায়, বাবা দিত না খেতে। শঙ্কর চুপ করে তাকিয়ে থাকে মন্দিরার দিকে। মন্দিরার দৃষ্টি জানলার দিকে নিবদ্ধ। সে বলে, আমি অনেক কিছু দেখেছি জানেন। যখন ক্লাস 8-এ পড়তাম তখন সঞ্জয় বলে একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো। কুয়েট স্কুলে পড়াশোনা করতাম তো। সেই ছেলেটি বছর 2 ফেল করেছিল, সেটাও নাকি আমার জন্য। বিশ্বাস করতে পারেন কথাটা? আমার নাকি ছোটোবেলা থেকেও পছন্দ করে। ক্লাস 5-এ যখন ভর্তি হলাম তখন থেকে 8 ছোবো বলে আমার জন্য 2 বছর ওয়েট করেছিল। আমি জানতে পেরেছিলাম আমারই এক সহপাঠীর কাছ থেকে। তারপর ক্লাস 9-এ
সে আমাকে ভালোবাসার কথা বলে, আমিও বলি। কিন্তু কিন্তু কি? কিন্তু ফাইনাল পরীক্ষার সময় থেকেই যখন বাবা আমার জন্য পাত্র দেখতে শুরু করে, তখন তাকে গিয়ে যখন জিজ্ঞেস করলাম আমাদের ভালোবাসার স্বীকৃতি দেওয়ার কথা, সে খুব হাসলো। হেসে বলল এই অল্প বয়সে বিয়ের কথা সে কিছুতেই মাকে বলতে পারবে না, বললেই মা তাকে আর ছেলে হিসাবেই সম্মান দেবে না। ও, তুমি এসব কথা আমাকে কেন বলছো? আমি এই জন্যই বলতে চাইছি যে যাতে আমাদের মধ্যে কোনো রকম কিছু গোপন না থাকে, সবটাই যাতে জানাশোনা থাকে। আর এও বলছি এই মুহূর্তে যদি আপনি আমাকে বিয়ে না করেন তাহলে খুব ভালো হয়। আমি অন্তত উচ্চ মাধ্যমিকটা দিতে চাই, তারপর না হয়। কিন্তু উচ্চ মাধ্যমিক দিয়েই তো তুমি চাকরি পাবে, এর তো কোনো গ্যারান্টি নেই। এখন সামান্য উচ্চ মাধ্যমিক পাশে কিচ্ছু যায় আসে না, ঘরে ঘরে গ্র্যাজুয়েশন বসে রয়েছে। তুমি এক্স্যাক্টলি কি চাইছো ঠিক করে বলো। আমি চাইছি আমি আমার বাবা মাকে দেখতে চাই। কেন? তোমার তো তিন ভাই রয়েছে, 2 দাদা সমর্থ, ভাইটা ছোট, সেও বড় হয়ে না হয়। না, সেই আশায় আমি আমার বাবা মাকে ফেলে রাখতে চাই না। দেখুন, আমার বাবা মা আমাকে বড় করতে গিয়ে অনেক বড় আত্মত্যাগ করেছে। আমিও চাই ঠিক সেই রকমভাবেই তাদের ঋণ শোধ করতে। না হয় আমি মেয়েই হলাম, ছেলে না হয় হলাম না, তবুও। মেয়েটির বিচার বুদ্ধি বিবেচনা দেখে শঙ্কর অবাক। সেও কম পাত্রী দেখেনি, সুন্দরী পাত্রী দেখেছে, ফর্সা পাত্রী দেখেছে, বাবা মার একমাত্র কন্যা সন্তানকে দেখেছে। কিন্তু তারা চেয়েছে শঙ্করকে ঘর জামাই করে রাখতে। ঘর জামাই আবার পুরুষ মানুষ থাকে নাকি? পৌরসত্বের চরম কলঙ্ক। তার উপরে সে আবার চাকরি করে, স্বনির্ভর। বাড়ির বাইরে বেরিয়ে যখন ওরা প্রত্যেকে রাস্তার দিকে উঠে রওনা দিচ্ছে, তখন প্রায় রাত 8টার কাছাকাছি। রাস্তায় একটা হালকা আলো জ্বলছে। হেরিকেন নিয়ে সামনে এগিয়ে চলেছে বড়দা আর মেজদা। গল্প করছে তারা শঙ্করের সাথে। এই কয়েক ঘন্টার মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সবার মধ্যে। সবার ছায়া অন্ধকারে মিলিয়ে যাবার পরও মনে হলো মন্দিরার শঙ্কর যেন ফিরে একবার তাকালো তার দিকে, আর সেই চোখের চাহনিটাতেই ভালো লেগে যায় মন্দিরার শঙ্করকে। দিন কত পরের ঘটনা। মন্দিরা একদিন উঠোনে বসে বসে নিজের চুল বাঁধছিল আর চিৎকার করছিল, ও বৌদি, তখন থেকে বলছি চুলটা একটু বেঁধে দাও না, জানোই তো আমার হাত যায় না। তাই তো, বিয়ের পরে কি আর আমি তোমার শ্বশুর বাড়ি গিয়ে রোজ রোজ তোমার চুল বেঁধে দিয়ে আসবো? প্রয়োজনে তাই দিয়ে আসবে, প্রয়োজনে আমি ঘরের কাছেই বিয়ে করব। বৌদি আসে, এসে মাথার পেছনে বসে, এক বাটি নারকেল তেল নিয়ে এসেছে, মেথি দিয়ে গরম করে। তোমার মাথার চুলগুলো কিন্তু আরও বেশি বড় হয়েছে, বলছি গোড়াটা একটু কেটে দিলে হয় না? গোড়া সত্য কেটে দেবে বৌদি? হো আগাটা। এরই মধ্যে মেজে বউ এসে বলে, ও বৌদি, বৌদি আমার চিরুনি খুঁজে পাচ্ছি না। ও তুমি নিয়ে এসেছো? এই তোর কেবলিকে নিয়ে যে কি করি, তোর ঘর থেকে আমি চিরুনি আনতে যাবো কেন? দেখ তোর বর কোথায় আঁচড়ে রেখে এসছে, দেখ। মেজে বউটা এইরকমই। মেজে বউ কিছুটা গিয়েই চিৎকার করে ওঠে, আর ওর চিৎকারে বাড়ির সকল প্রাণীগণ ছুটে আসে। ছেলেরা এখন কেউ বাড়ি নেই। ছোট ছেলেটাও গেছে টিউশনিতে। বড় ছেলে, মেজো ছেলে আর বাড়ির গৃহকর্তা প্রত্যেকেই যার যার কাজে। মোটামুটি মেয়ে মানুষ থাকার দরুন আর মেজে বউয়ের ওই ন্যাকানেচোপানি চিৎকারে বাড়ির বাদবাকি মহিলাবৃন্দ বেশ ভয় পেয়ে যায়। ও কি চেঁচাচ্ছিস কেন? কি হলো? মেজে বৌমা কি হয়েছে? বলতে বলতে ঘর থেকে ছুটে আসেন শোভাদেবী। কি একটা সেলাই করছিলেন তিনি। ও মা, এ কি জামাই, তুমি কখন? চট করে পিছন ঘুরে তাকায় বড় বৌদি আর মন্দিরা। দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছে শঙ্কর। পরনে তার সাদা রঙের জামা, কালো রঙের প্যান্ট, পরনে আবার বুটও আছে। সেই দিনের চেহারা আর আজকের চেহারার মধ্যে বিস্তর তফাৎ। আজকের চেহারাটায় অনেকটা বেশি পরিমাণে পৌরসত্ব লুকিয়ে। ভালো লাগে মন্দিরার। তার পিঠের ব্লাউজের কাজটা একটু ছেঁড়া ছিল। শঙ্করকে দেখার সঙ্গে সঙ্গেই সে শাড়িটাকে গুটিয়ে নিয়ে পিঠের কাজটা ঢেকে ফেলে। আর বড় বৌদিও উঠে গায়ে কাপড় জড়ায়, বলে, হো মা, খবর টবর না দিয়ে বাড়িতে তো কেউ? হ্যাঁ, বড়দা আর মেজদার সঙ্গে দেখা করেই এসেছি। ভেতর আসতে বলবে না? নিশ্চয়ই নিশ্চয়ই, এসো এসো। ও মা, আরে হ্যাঁ হ্যাঁ, এসো বাবা এসো বলে তারা ঘরে ঢোকায় শঙ্করকে। মন্দিরা কখন যেন উঠে দৌড় দিয়েছে তার নিজের ঘরের দিকে। তার হৃদস্পন্দন 10 গুণ বেড়ে গিয়েছে। কাঁপছে তার শরীরটা থরথর করে। কোনো রকম চিঠি নেই, পত্তর নেই, দুম করে শঙ্কর এসে হাজির। তাহলে কি সত্যি সত্যি মন্দিরাকে তার পছন্দ হয়েছে? মন্দিরার বিনা তার হৃদয়ে কি দোলা দিয়েছে?
হকি মন্দিরা এদিকে আয়, ডাকে মা। মাকে ইশারা করে সে জানায় তার ব্লাউজটা ছেঁড়া, সে পাল্টে আসছে। বৌদি না বলেই চলে এলাম। সে তো দেখতেই পাচ্ছি, তা বলো কি খাবে? কিছু খাবো না, খেয়ে এসেছি, আজকেই এলাম বাড়িতে, তাই ভাবলে একটু হবু বউর সঙ্গে দেখা করে আসি। তা বলি, এমন লুকিয়ে লুকিয়ে দেখা না করে বিয়েটা করে নিলেই তো পারো। সেটা তো চাই করতে, তোমার ননদে তো রাজি না। হো মা এ কি বলে শোনো। লজ্জায় কুকড়ে যান শোভা দেবী। তিনি নিজেই হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে যান। হয়ে শোন, ডাকেন মন্দিরাকে। বলো মা, ভালো করে ব্লাউজটা ঠিকঠাক করে পরে ছেলেটার সামনে যা, ও যে তোকে চোখে হারাচ্ছে রে মা। কি যে বলো? হ্যাঁ, বিয়ে তো করতে চায়, আমি সেদিনই বুঝেছিলাম। কোনো রকম পত্র যখন এলো না, হ্যাঁও না নাও না, তাহলে এ মধ্যেখানে আটকে আছে, এ বিয়ে ঠিক করবেই। আমি একটু চা করি মা, অত আদিক্ষেতা করো না। আদৌ মনের ভেতরে কি তার নেই ঠিক? আমার তো এমনিতেই। ও কি দাঁড়িয়ে রয়েছে কেন? যাও। বৌদি, তুমি কোথায় যাচ্ছ? এরই মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে মেজ বৌদি। সে বলে, আমি তোমার দাদাকে ডাকতে যাচ্ছি। কেন দাদাকে ডাকতে যাচ্ছ কেন? আমি না এখনো চিরুনি খুঁজে পাইনি, আমার চুলগুলো এলোমেলো, আমি কি করি? উফ, বলে মন্দিরা। ঠিক আছে, আমি তোমাকে চুলে আসতে দিচ্ছি বৌমা। এসো এসো, এদিকে এসো। আপনি না বলে কয়ে মন্দিরা ঘরে ঢোকে। বড় বৌদি পাশেই বসেছিল, গল্প করছিল। শঙ্কর উঠে দাঁড়ায়, যেন ক্লাসে দিদিমণি এসেছে, আর তাকে দেখা মাত্রই প্রত্যেকটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে। আপনি দাঁড়ালেন কেন? তোমরা গল্প করো, আমি বরং একটু চা করে নিয়ে আসি। বৌদি, তুমি এখানেই বসো, চা করার জন্য মা আছে রান্নাঘরে। হো মা, সে কি গো, হ্যাঁ আমি যাই বলে বৌদি বেরিয়ে যায়। শঙ্কর হাসে। মন্দিরা বলে, আপনি না বলে কই, কি ব্যাপার? হ্যাঁ, এসে একটু নাভিশ্বাস ফেলতে দাও, এত প্রশ্ন করলে একবারে উত্তর দেবো কি করে? আমার কাছে উত্তরটা আগে বেশি জরুরি। দেখুন, অজপাড়া গায়ের মেয়ে আমি, আপনাদের মতো শহরে বাসিন্দা হতে পারিনি। তাই এখন যদি বিনা প্রয়োজনে কোনো রকম পত্র না দিয়ে আপনি আসেন, এর কৈফিয়ত আমার বাবাকে, আমার ভাইদেরকে দিতে হবে। বুঝতেই পারছেন, আমার একটা ছোট বোনও আছে। বাহ, আমি কি তোমার কোনো ক্ষতি করতে এসেছি নাকি? আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। সে তো বুঝতেই পারছি, কিন্তু চিঠি দিয়ে আসতে কী এমন অসুবিধা ছিল? আমি এসেছি বলে তুমি খুশি হওনি? দেখুন, আমার খুশি হওয়া না আসায় কিচ্ছু যায় আসে না। তুমি এমন কেন বলো তো? কথাটা ঘুরে জিজ্ঞেস করে শঙ্কর। এমনই হতে হয়, না হলে যে সমাজে বাঁচা যায় না। এ কি, তুমি না বলে কয়ে? এমন সময় হাজির হলেন প্রফুল্লবাবু। ওনার পরনের গেঞ্জিটা অবধি খোলা, অত্যাধিক গরমে। পরনে লুঙ্গি আর ঘাড়ে গামছা, চোখে চশমা, আর মাথার চুলগুলো এদিক ওদিক পাখির বাসার মতো ছড়িয়ে ছিটিয়ে। সারা দুপুর খেতে না এসে এই এখন এসে হাজির হলেন। তা বলি, শঙ্কর এসেছে, যাও একটু বাজারে যাও। বাজারে? আবার বাজারে কেন? হোমা, দুটো মিষ্টি মন্ডা আনবে না? ছেলেটা এসেছে। না, আমি কিছু খাবো না। তা কি করে হয়? সেটা বললে হবে? বাবা, তুমি বরং আমাকে নিয়ে দোকানে চলো। বৌমা, দোকানে আবার কি? বাবা, একটু ময়দাটা নিয়ে আসি, বরং আমি দুটো লুচি ভেজে দিই, ওটাই খাবে না? হ্যাঁ, সেদিন তো আর লুচিটা খাওয়া হয়নি, আজকে বরং লুচিটা খেয়েই না হয়। কথাটা বলে মন্দিরার দিকে তাকায় শঙ্কর, কিন্তু মন্দিরার চোখের চাহনি দেখে শঙ্করের হাওয়া টাইট হয়ে যায়। ওর ছোট্ট ছোট্ট চোখ দুটো রাগান্বিত হয়ে ওঠে। শাসন কণ্ঠে সে যেন বলে, আদিক্ষেতা না, ইয়ার কি মারা, ছ্যাবলামি হচ্ছে। বৌদি, থাক, লুচি খাবো না। কেন? এই তো বললে খাবে। না মানে, যা গরম পড়েছে তার উপরে শরীর টরীর খারাপ করতে পারে। বৌদি হাসে, বলে, এখনই শাসনে ভয়, বিয়ের পরে কি করবে ভাই? বলে হাসতে হাসতে ঘর থেকে চলে যায়। এরপরে দাদারা আসে, অনেকক্ষণ গল্প করে শঙ্কর। সেদিন লুচি না খাওয়া হলেও রাত্রেবেলার খাবারটা খেয়ে যেতে জোর করেছিল বাড়ির সকলে। শঙ্কর বলে, না, সেই দিনই খাবো যেই দিন খাবারের পারমিশনটা পাবো। কথাটা বলা মাত্রই মন্দিরার দিকে তাকায়, এবং মন্দিরার দৃষ্টিতে তখন ভয়, ভালোবাসা, আতঙ্ক, উত্তেজনা সব মিলেমিশে একাকার। কিসের হিন্টস দিয়ে গেল ছেলেটা? খাবারের পারমিশন মানে? বুঝতে পারে মন্দিরা, কিন্তু চোখে প্রকাশ করে না। একদিন স্কুলে যাবার পথে, 11 ক্লাসে ভর্তি, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। সেই দিন মাথার ফিতেটা খুঁজে পাচ্ছে না মন্দিরা। আয়নার সামনে দাঁড়িয়ে এলো চুলে নিজেকে দেখে।
স্কুলের শাড়ি সে আজকে পরেনি। আজকে বৌদিরই একটা লাল শাড়ি পরেছে, ম্যাচিং করে ব্লাউজ পরেছে, কপালে ছোট্ট টিপ পরেছে। বৌদি জোর করে মাথায় শ্যাম্পু করে দিয়েছিল, তাই মাথার এলো চুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আয়নার সামনে চট করে নিজেকে এমন বেশে দেখে মন্দিরার নিজেরই লজ্জা লেগে যায়। কোথায় সে? সে তো কম সুন্দরী নয়। কালোর ওপরেও তার মুখের গড়ন সুন্দর। তাকে আর 5টা মেয়ের মতোই সাধারণ লাগে। দেহের গড়নও আছে তার যথেষ্ট সুন্দর এবং আকর্ষণীয়। তাহলে শঙ্কর তাকে পছন্দ করেছে। কিন্তু সেই যে 2 মাস আগে গেছে, আর কোনো চিঠিপত্র নেই। একটা চিঠি লিখেছিল বোধহয় ভদ্র কাকু, লিখেছিল মাধ্যমিক পাশ করার, ভালোভাবে। এবার মেয়ে আরও পড়াশোনা করতে চায়, কিন্তু পাত্রের দিক থেকে যদি বিবাহের ইচ্ছে থাকে তাহলে বিয়ের পরেই না হয়। কারণ প্রফুল্লবাবু যা মানুষ, তাতে মেয়ের ইচ্ছে পূরণের আগে পাত্রের ইচ্ছে পূরণ করাটা ওনার যেন দায় মাত্র। যদিও শোভাদেবী বারবার মেয়েকে বলেছেন, শোন মা, ছিমছাম পরিবার, ছেলে তোকে যথেষ্ট ভালোবাসে, না হলে প্রথম দিন দেখা মাত্রই তোর টানে এই বাড়িতে ছুটে আসে, আমার টানে না ছাই। অমন বলো না, সাত করে অমন একটা বর পাচ্ছ, আমাদের বরের মতো নয় যে মিলে গিয়ে বউয়ের কথা ভুলে যাবে বলে বড় বৌদি হাসে। মেজ বৌদি বলে, আর তোমার দাদা দিন রাত আমাকে ঠোকা দিচ্ছে, বলে কি না আগে জানলে পাগলের মেয়েকে কখনো বিয়ে করতো না। আচ্ছা বলো তো, আমি কি পাগল? হ্যাঁ, একটু ভুলে যাই, এই যা। কিন্তু মা, বড় বৌদি, বড়দা, বাবা, তুমি, এরা তো আমায় কত ভালোবাসো, কিন্তু তোমার দাদা আমাকে কেন ওরকম করে বলো তো? বৌদি, দাদাও তোমায় ভালোবাসবে। আসলে দাদার আগের একটা প্রেমিকা ছিল তো, খুব সুন্দরী, সব সময় সেজে গুজে থাকতো। এইবার সেই প্রেমিকার মানে পাশের বাড়ির মেয়েটার হঠাৎ করে বিয়ে হয়ে গেল। সেই দুঃখটা দাদা সামলাতে পারেনি, সবসময় সেজে গুজে থাকতো। হ্যাঁ, সব সময় লাল লিপস্টিক পরে থাকতো, বড় টিপ পরে থাকতো, কপালে সিঁদুর পরে থাকতো বলেও চুপ মেরে যায় মন্দিরা। জানে মেজ বৌদির কানে যা মন্ত্র দিয়েছে, এরপরে দাদা প্রত্যেক দিন বৌদিকে পটের বিবিভাবেই দেখবে। হয়েছিলও তাই। বুদ্ধি কম তো, যে যা বলে তাই করতো সে। পুজোর সময় ইতিমধ্যেই পত্রে পত্রে যোগাযোগ হয়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেশ গাঢ় হয়েছে। পুজোর সময় চিঠিতে শঙ্কর বড় বড় অক্ষরে লিখেছে, আমি কিচ্ছু জানি না, এবার পুজোয় তোমাকে নিয়ে আমি কিন্তু ঘুরতে বেরোবো। আর উত্তরে মন্দিরা লিখেছে, তা কখনো না, আগে বিয়ে হবে তারপর, আমি কোথাও ঘুরতে বেরোতে পারবো না। কথা মাফিক অষ্টমীর দিন শঙ্কর এসে হাজির। বাড়ির মানুষগুলো সেদিন ঠাকুর দেখতে বেরোবে, কিন্তু বাড়ির হবু জামাই হঠাৎ করে এসে পড়ায় প্রত্যেকের পুজো দেখা শিখে ওঠে। বড়দা বলে, হলো তাহলে আর কি, যাই বাজারেই যাই, দুটো মাংসই নিয়ে আসি, আজকে রাতটা বরং খেয়েই যাও। প্ল্যান ছিল আমরা সবাই মিলে বাইরে খাবো, তা তুমি চলে আসলে ভায়া। দাদা সম্ভব হবে না। আমি কি ভুল টাইমে চলে এসেছি দাদা? আসলে পুজোয় তো ছুটি পাই না, তাই ম্যানেজ করে না হয়। সেটা বুঝতেই পারছি, বলে মেজদা। আমাদের সঙ্গে ঠাকুর দেখতেই না হয় চলো। কথাটা বলার সঙ্গে সঙ্গেই মেজদা তাকায় শঙ্করের দিকে আর সামনে দাঁড়িয়ে থাকা মন্দিরার দিকে। সেও সেই দিন নতুন শাড়ি পরেই সেজেছিল। শঙ্কর যেন চোখের দৃষ্টি কিছুতেই মন্দিরার ওপর থেকে সরাতে পারে না। মেজদা কথাটা বলে এমন একটা হাসি মারে যেন যাচাই করে দেখতে শঙ্করকে সে কি বলে। চট করে শঙ্কর বলে, একটা কাজ করুন না, আপনারা সবাই যান, আমি বরং মন্দিরাকে নিয়ে একা থাকি। কথাটা বলে নিজেই বিপাকে পড়ে যায়। আর ওর কথায় কে কি প্রত্যুত্তর দেবে, প্রত্যেকে হেসে গড়াগড়ি দিয়ে যে যার ঘর থেকে বেরিয়ে যায়। এটা কি হলো? কি এমন কথা বলে ফেললে বলো তো? সবার কাছে এখন আমি অট্টহাস্যের পাত্রী হব। শঙ্কর এগিয়ে আসে মন্দিরার কাছে, ওর হাত দুটো ধরে বলে, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, নতুন বউয়ের মতো, ইচ্ছে করছে এক্ষুনি। খবরদার বলে মন্দিরা শঙ্করের ঠোঁটের ওপর হাত রেখে বলে, খবরদার, বাড়ি ভর্তি লোকজন, দাদারা ঠ্যাঙিয়ে ঘর থেকে বিদায় করবে। ঠ্যাঙাতে পারবে নাকি? জিনিস যখন আমার, তখন আমি হরণ করেই ছাড়বো বলে মন্দিরার কোমর ধরে নিজের শরীরের ভীষণ কাছে নিয়ে আসে শঙ্কর। প্রথম মন্দিরার খুব ভয় লাগে, পরে হেসে দিয়ে সে বলে, খুব সাহস না? খুব সাহস। হ্যাঁ, বিয়েটা কবে করবে বলো না, আমি বিয়েটা খুব শিগগিরই করতে চাই। করেই বা কী লাভ? তুমি তো পুলিশ, বিয়ে করে 2 দিন নিজের কাছে রেখে তারপরে আমাকে ফেলে তুমি চলে যাবে তোমার ডিউটিতে। আমি তখন কি করব? তাই তো, এটা তো ভেবে দেখিনি।
ভাবো ভাবো, আগে ভাবো আমি তখন কি করব, তারপর বিয়ের কথা। এরকম করো না, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমিও কি কম ভালোবাসি নাকি? কিন্তু একবার ভালোবাসা পেলে আমি আর ছাড়তে পারবো না, তখন কিন্তু আমার রোজ লাগবে। এইবার কথাটায় খুব জুত লেগে যায় শঙ্করের। ওর কানের কাছে ঠোঁট এনে বলে, কি লাগবে রোজ বলো, আমি রোজ দিতে রাজি আছি, বলো না। থাট, আমি বলেছি রোজ লাগবে, সেটা হলো তোমাকে দেখতে, বুঝেছো? হো, এই কথা। আমি ভাবলাম কোথায় একটু চুমু টুমুর কেস হবে। চুমু পরে হবে কোনি, আগে চা খাও বলে বড় বৌদি এক কাপ চা ধরিয়ে দিয়ে যায় আর বলে, ব্যাপারটা অনেক দূর গড়াচ্ছে, কিন্তু জল বেশি দূর গড়ানোর আগে আমার মনে হয় বিয়ের কার্ডটা তৈরি করে ফেলতে হবে। বলবো নাকি বাড়িতে? এরপরে পুজোর ঠিক পরপরই যেই ডেট আগে ছিল সেই ডেটেই বিয়েটা ঠিক করে ফেলা হয়। বিয়ের আগে দুইজনের মধ্যে দেখাশোনা হয়নি বেশ কয়েকদিন, লাস্ট কালী পুজো, তারপর কারো সাথে কারো কথাবার্তা হয়নি। এইদিকে জানতে পেরেছে মন্দিরা ওর ননদটা নাকি আলাদা সংসার থাকতেও, মানে জায়গা কিনে ঘর করে দেওয়া সত্ত্বেও ননদ আর নন্দাই রীতিমতো বাপের বাড়িতেই থাকে। মন্দিরাদের বাড়ি থেকে দাদা বৌদি মা বাবা শ্বশুর বাড়ি দেখে এসেছে। মা এসে বলেছে, বেশ ভালো, বড় উঠোন, দুটো ঘর, ওই একটায় তোর আর শঙ্করের, আর একটা তোর বিধবা শাশুড়ির, রান্নাঘর আছে, বারান্দাও আছে, মোটামুটি তোর চলে যাবে। তবে হ্যাঁ রে মা, ঘরবাড়ি আরও বাড়াতে হবে, যখন সংসার করবি, ছেলে মেয়ে হবে, ঘরের সংখ্যা বাড়াতে হবে, তখন তো তোদের সদস্যের সংখ্যাও বাড়বে। মা, আর কি দেখেছো? সব আছে, ভালো কল, পরিপক্ক শৌচালয়, তোর যা যা দরকার সব, বাড়ি ভর্তি গাছপালা, পাঁচিল দিয়ে ঘেরা নেই, তবে সব হবে এখন। কিন্তু মারে, একটা জিনিস দেখে এলাম, যেটা দেখে খুব একটা ভালো লাগলো না। কি মা? তোর ননদটা একদম বাড়ির কাছে থাকে, লাগোয়া। শোন মা, ওই ননদ তোর সংসারে এলে তোর কিন্তু অশান্তি বাঁধবে, বিষয়টা আগেই একটু কাড়িয়ে ঝাড়িয়ে নিস শঙ্করের সাথে। কি করে বলবো বলো তো? যাকে চিনি মাত্র কয়েকটা দিন, যার সম্পর্কে খুব একটা বলতেও পারবো না, তাকে অমন করে বোন সম্পর্কে বললে সে আমাকে প্রথমেই ভাববে না আমি একটা হিংসুটে? আমি আগেই তাদের পরিবারটাকে আলাদা করতে চাইছি। ও মা, আলাদা করতে কেন? তোর সঙ্গে বিয়ে হচ্ছে, তুই অর্ধাঙ্গিনী হবি, তোর অধিকার নেই? না মা, আমার এখনও সে অধিকার হয়নি, আগে হোক, তারপর না হয় বলতে পারবো। তাহলে কবে বলবি তুই বল তো? মা, তুমি এক কাজ করো, তুমি বলো আগে রেজিস্ট্রি করতে, রেজিস্ট্রি করার জন্য তুমি বাবাকে রাজি করাও, আমাকে ধুমধাম করে বিয়ে দিতে হবে না, রেজিস্ট্রি করার পরই না হয় আমি চলে যাব, কিন্তু আমি কদিন সময় নেব, আগে রেজিস্ট্রি করে ওর অর্ধাঙ্গিনী হই, এরপরেই না হয়। শোনো, সেই দিন রাতে জামা কাপড় ভাঁজ করতে করতে কথাটা কানে তুলেছিল শোভা প্রফুল্লবাবুর। শোনো, মেয়ের একটা আর্জি আছে। কি? উনি হিসাব করতে বসেছেন, ওনার তোষকের তলা থেকে একটা মোটা খাতা বার করে কার কাছে কত টাকা পান আজ পর্যন্ত সেই সবের হিসাব। মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাওনা গন্ডা সমস্ত টাকা তিনি চেয়ে নেবেন, নাহলে মেয়েকে বিয়ে দিতে পারবেন না, কারণ ওনার ট্যাকে করে গোজা সবসময় ওই নগদ 20,000 টাকা, সেটা কবেই খরচ হয়ে গিয়েছে। আজকালকার বাজারে কি আর 20,000 টাকায় মেয়েকে পার করা যায়? বলি, আমি যেটা বলছি কানে নিচ্ছ? শুনছি তো, কানটা তো খারাপ, বললেন তিনি। শোনো, রেজিস্ট্রি করে মেয়েকে বিয়ে দিয়ে দাও, রেজিস্ট্রি করো, তারপরে দিন কতক পরে পাড়ায় কয়েকজনকে ডেকে দুটো চাল ভাত খাইয়ে তারপর পুরোহিতকে ডেকে একটু ঘুরিয়ে দিলেই হবে খন। মেয়ের কোনো দাবি নেই, ও কোনো গয়না গাটি লোক খাওয়ানো কিছুই চায় না, ও শুধু সুখ চায়। হো, ওর বাবার সুখ, তাছাড়া কি? ও তো জানার বাবা কেমন হাড় কেপন, ছোটোবেলা থেকে না খাইয়ে খাইয়ে মেয়েটাকে বড় করে ফেলেছি। বাজে কথা বলো না গিন্নি, যদি না খাইয়ে বড় করতাম তাহলে মেয়ে এত সুন্দর কি করে হতো? হ্যাঁ বলো তো। তারপরে মেয়ে আমার মাধ্যমিক দিয়েছে। এই প্রথম মেয়েকে নিয়ে একটু গর্ব করতে শুনলেন শোভাদেবী, ওনারও বেশ আনন্দ হলো। দুদিন পরে চিঠি পেয়ে বাড়িতে আসে শঙ্কর, কথাবার্তা বলে বর্দা এবং মেজদার সঙ্গে। দাদা, রেজিস্ট্রির বিষয়টা তো আমার বাড়ি থেকে চট করে ঠিক মানতে চাইছে না, আমার বাড়িতে চাইছে একবারে 7 পাকে বেঁধে। কিন্তু ভাই, আমাদের বোনেরও তো একটা ইচ্ছে আছে, ও আইনতভাবে তোমার স্ত্রী হতে চায়। আমরাও তো এখন শুনেছি রেজিস্ট্রি করে এসব হচ্ছে, এবার আমরাও করব ঠিক করেছি আমাদের বউকে। বর্দা তো পালিয়েই বিয়ে করলো মন্দিরে, আমি অনুষ্ঠান করে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে এবার করতে হবে।
জমি সংক্রান্ত বিষয় থেকে শুরু করে সব কিছুতেই স্বামী স্ত্রীর এই রেজিস্ট্রি করাটা দরকার। ও, আপনারাও তাহলে চাইছেন রেজিস্ট্রি করি? হ্যাঁ, অনুষ্ঠান করতে আমাদের কোনো আপত্তি নেই। দুটো বোন যতটুকু পারি খরচ করব। এছাড়া যা দেওয়ার দেব, কিন্তু ওর ইচ্ছেটার গুরুত্ব দিতে হবে। রেজিস্ট্রি যখন ও করতে চাইছে তখন ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়ে আপনাদেরকে খবর দিচ্ছি। খবর এসেছিল দিন 15 পরই। রেজিস্ট্রি করতে প্রত্যেকেই রাজি। সেই দিন লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে দিয়েছিল বড় বৌদি। মেজ বৌদি তার যাবতীয় গয়না, কিন্তু বারণ করে দিয়েছিল মন্দিরা। বলেছিল, না বৌদি, আমার যা আছে আমি এই দিয়েই রেজিস্ট্রি অফিসে যাব। ও মা, তা বললে হয়? বাড়ি এসে আমায় খুলে দিয়ে দিওক্ষণ। তাছাড়া তোমাকে একটু সাজিয়ে গুজিয়ে না পাঠালে আমাদেরই বা কেমন লাগবে ভাই? কেমন লাগবে জানি না, তবে অন্যের গয়না আমি নিতে চাই না। বাবা মা যদি আমায় দেয় তবেই নেব, নচেত ও আমায় গড়িয়ে দেবে। ও মা, ও দিদি, দিদি শুনলে? শুনলাম, তুইও শোন। এখনই বরকে হাত করে নিয়েছে। হ্যাঁ, বরকে হাত করিনি বৌদি, ভয় হয়, খুব আত্মসম্মান বোধে লাগে। তা বলছি, রেজিস্ট্রি করেই তো চলে যেতে চাইছো? না না, এত সহজে আমি যাব না। রেজিস্ট্রি করে কটা দিন আগে দেখি, কতগুলো কথা আছে আগে বলি, তারপর না হয়। রেজিস্ট্রি অফিসে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে যায়। উকিল রয়েছেন, আরও অনেকেই রয়েছেন, রয়েছে অনেক পরিবার। কিন্তু যেহেতু ওদের অ্যাপয়েন্টমেন্ট আগে ছিল, আর বিশেষ করে শঙ্কর অফিসার, এখানকার উকিলের সঙ্গে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই ওর ডাকটাই সবার আগে আসে। সই করার সময় নিজের জন্মগত প্রাপ্ত সেই পদবিটা পরিবর্তন করতে চায় না মন্দিরা। নিজের পদবি সে ব্যবহার করে। যদিও কোনো কিছুতেই শঙ্করের কোনো আপত্তি ছিল না। শঙ্করের বোনটি বলে, ও আবার কি বৌদি, বিয়ে হচ্ছে এখন দাদার পদবি তোমার, তুমি নিজের পদবি কেন ব্যবহার করছো? কারণ ওটাই যে আমার পরিচয় ভাই, ওটা আমি কিছুতেই খোয়াতে পারবো না। আগে নিজের পরিচয় গড়বো, তারপর না হয়। আরে বাদ দে না, সামান্য বিষয় নিয়ে। সামান্য বিষয় কি দাদা? হ্যাঁ, সামান্য বিষয় কি? আমারও তো বিয়ের পরে। তোর বিয়ের পরে কি হয়েছিল না হয়েছিল পরে বলিস। এতই যদি সংসার করার শখ হয়, যা ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যা। ও মা, মা, বিয়ে না হতেই দাদা আমায় পর করে দিচ্ছে। ও মা! কোর্টের মধ্যে এক জঘন্য রকমের কেচ্ছা। রীতিমতো রেগে গেলেন শঙ্করের মা। বললেন, এ কি, এই মেয়েকে বিয়ে করার আগেই তোমার মধ্যে এত পরিবর্তন? এই জন্যেই বুঝি রেজিস্ট্রি করার অছিলা? এইবার মুখটা খুলে মন্দিরা। অছিলা? অছিলা তো কিছু নয় মা, এটা আমার অধিকার। স্বামী হিসাবে যাকে বরণ করব, তার সব কিছুতে আমার সমান অধিকার বর্তাবে, আর সেইটার জন্যই পাকাপোক্তভাবে এটা করা। রেজিস্ট্রি না করলে আমি বিয়ে করতে পারবো না, আমায় ক্ষমা করবেন। মন্দিরার সিদ্ধান্তে খুশি হয় শঙ্কর। হ্যাঁ, তুমি যেটা চাইছো সেটাই তো হচ্ছে। না, সেটা হচ্ছে কোথায়? তুমি তোমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করছো, অথচ আমাদের বিয়েটা হয়েছে সম্বন্ধ দেখে। তাহলে তাহলে কেন এরকম কথা বলছেন উনি? আর একটা কথা, যখন কোনো শৈশাবোধ হয়নি তখন একটা কথা। আপনাদের সময় হয়ে গিয়েছে, এদিকে আসুন। কথাটা বলা হয় না মন্দিরার, তার আগেই সই করে ফেলে এবং দুই পক্ষ থেকে সমানভাবে সাক্ষী দিয়ে দেওয়া হয়। প্রথমে একটা পেপারে সই করা হয়েছিল, সেখানেই মন্দিরা নিজের বাবার পদবি ব্যবহার করেছিল, তাই নিয়েই এই বিপদ। ফাইনালি সেই পেপারেও সে নিজের বাবার পদবিটাই ব্যবহার করে এবং তার এই পদবি গ্রহণে সম্মান জানায় শঙ্কর। বলে, এটাই তো চাই, এভাবেই তো টিকে থাকতে হয়। বলো এবার কি বলছিলে? রেজিস্ট্রি মিটে যাওয়ার পরে দুই পরিবার আবার একত্রিত হয়েছে। ঝগড়াঝাঁটি মিটে গিয়ে তারা পাশেই মিষ্টির দোকান থেকে বড় বড় রাজভোগ খাচ্ছে। কিন্তু মন্দিরার মুখে হাসি নেই। মা আসেনি রেজিস্ট্রি অফিসে, দাদারা সই দিয়েছে। বাবা মা বাড়িতে এখনও বেশ চিন্তিত। একটা কথা আছে। বলো, এখন তোমার সব কথা শুনতে আমি রাজি। তুমি আইনগত এখন আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমাদের অবাধ মেলামেশা করার আগে একটা কথা। কি বলো? তোমার বোন কি তোমার বাড়িতে থাকে? কেন বলো তো? না, যেদিন দেখতে গিয়েছিল আমার বাবা মা, সেই দিন তোমার বোন নাকি তোমার বাড়িতেই ছিল। ও তো ওর মতো রান্না বান্না করে খায় গো। সেদিন যেহেতু আমাকে দেখতে গিয়েছিল, তাই দেখো এইটাই যেন বজায় থাকে। আমি চাই না আমার জন্যে পরবর্তীকালে তোমায় কথা শুনতে হোক। তুমি স্ত্রীর কথায় চলো, এইটা যেন তোমায় না শুনতে হয়। তাই আমার সাথে সংসার করার আগে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো মন্দিরা? এইবার খোঁচে ওঠে শঙ্কর। আমি চাই তোমার মা বোন একদিকে, আমি আরেকদিকে। কর্তব্য ভালোবাসা সমানভাবেই বর্তাক,
কিন্তু আমি তোমার স্ত্রী, নিজের পায়ে হেঁটে তোমার কাছে আসিনি, বরং তুমি আমাকে নিয়ে এসেছো। এইটার মর্যাদা তুমি কিন্তু দিও। দিচ্ছি তো, দিচ্ছি না কোথায়? এই তো রেজিস্ট্রি করতে গেলে করলাম, নিজের পদবি চেঞ্জ করতে চাইলে না, কিচ্ছু বললাম না। ওখানে দাঁড়িয়ে তুমি আমার মাকে অপমান করলে। অপমান? আমি তোমার মাকে কোথাও অপমান করলাম? বরং তিনি আমার বাপ মা তুলে। এইসব নিয়ে এখন ফালতু আলোচনা করে আমাদের মধ্যে লাভ নেই। আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে মানে আমরা প্রায় বিবাহিত। প্রায় মানে? সম্পূর্ণ নই? সম্পূর্ণ কি করে? তোমার সিঁথিতে সিঁদুর দান না করা পর্যন্ত। ও, আর একটু আগে যে বললে অবাধ মেলামেশা, সেটা বুঝি এরকম অপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে? মন্দিরা, আমার মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তুমি কেন সিন ক্রিয়েট করছো? আমি জাস্ট একটা সামান্য কথা তোমায় বলেছি বিয়ের পরেই তোমার বিবাহিত ননদ যেন এই বাড়িতে থাকবে। আমার বোন আমার কাছে থাকবে, আমার অন্ন খাবে। তোমার প্রবলেমটা কি? তোমার বাবাটা তো খাচ্ছে না, বা তোমার টাকাটাও। বাহ বাহ শঙ্কর, তুমি আমার থেকে বয়সে অনেকটা বড়, কিন্তু আজকে তোমার নাম ডেকে বলতে বাধ্য হলাম। তুমি একটু আগেই যেই সম্পর্কের কোনো স্বীকৃতি হলো না, শুধু আইন ছাড়া, যাতে পুরোহিত ডাকা হলো না, মন্ত্রপাঠ হলো না, আমার সিঁথির রেঙে উঠলো না, তাতে তুমি আমার সঙ্গে অবাধে মেলামেশা করার জন্য রাজি হয়ে গেলে। আর চট করে তোমার মা বোনকে নিয়ে যেই বললাম, সঙ্গে সঙ্গে তুমি তোমার আসল রূপ আমায় দেখিয়ে দিলে। কী রূপ দেখিয়েছি বলো? কী রূপ দেখিয়েছি? দেখা হওয়ার প্রথম দিন থেকে তুমি যা চাইছো তাই বলছি, তুমি যা করতে চাইছো তাই করছি। তোমার ইচ্ছের আমি মর্যাদা দিচ্ছি। তুমি দিচ্ছ? পুজোর সময় ঘুরতে যেতে বললাম, গেলে না। আমার সঙ্গে একা সময় কাটাতে বললাম, কাটালে না। এখন এই যে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, যদি বলি আমি তোমায় নিয়ে দীঘা ঘুরতে যাব, যাবে? তুমি যাবে আমার সঙ্গে রাত্রি কাটাতে? শঙ্কর, হ্যাঁ, যাবে না? তাহলে তুমিও তো আমার ইচ্ছের গুরুত্ব দিচ্ছ না। তোমার ইচ্ছেটা কি শুধু ওইখানেই? হ্যাঁ, ওইখানেই। পারবে পূরণ করতে? নিশ্চয়ই পারবো। রেজিস্ট্রি যখন হয়ে গিয়েছে, আমি তোমার স্ত্রী, তোমার ওপরে আমার সমান অধিকার, আর আমার ওপরেও তোমার। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বোন আমার সংসারে থাকবে না, এই তো? মানতে পারবো না। আমার বোনের বর এমনিতেই ইনকাম কম করে, তার উপরে বদ্ধ মাতাল, একটা বাচ্চা আছে, যাবে কোথায় বোনটা বলো তো? ওকে তো ফেলে দিতে পারি না। আমার আয় যা হয় তার 1.5 আমার বেশিরভাগটাই খরচ হয়ে যায়। আমি রাখতে পারি খুব কম, আর তার মধ্যে আমার নিজের সংসার, নিজের যাতায়াতের টাকা, নিজের মেস ভাড়া, আর তার উপরে বোনের সংসার, সবটা আমি টানি। তোমাকে নিয়েও টানতে পারবো। তা আমার বিয়ের পরে আমার সন্তান হলে আমি তাকেও ভরণ পোষণ দিয়ে বড় করতে পারবো। কিন্তু এইটা আমার কর্তব্য মন্দিরা, এইটা করতে আমাকে বিরত থাকতে বলো না। আমার মা বোনের মধ্যে আমার সংসার। ছোটোবেলায় বাবাকে হারানোর পর মা আমাকে বড় করেছে। ওই একনিষ্ঠ কর্তব্য থেকে আমি কিছুতেই বেরোতে পারবো না। তাহলে এখন কি করণীয়? চলো দুজনে মিলে কোথাও ঘুরে আসি, একদম বাইরে, প্রকৃতি, অন্যরকম আবহাওয়ায়, যদি একটু শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি তো শান্তি খুঁজতে নয়, সেখানে তুমি আমার শরীর খুঁজতে চাইছো। তোদের মধ্যে কথাবার্তা হলো রে? হ্যাঁ দাদা, হলো। হঠাৎ করে কখন যেন বড়দা এসে দাঁড়িয়েছে। চল এবার বাড়ি চল। হ্যাঁ চলো। কিন্তু বড়দা, আমাদের তো রেজিস্ট্রি হয়ে গিয়েছে। আমি ওকে। না, তা কি করে হয়? পুরোহিত ডেকে মন্ত্র উচ্চারণ করে নির্দিষ্ট দিনে তুমি ওকে নিয়ে যাবে। তাছাড়া ডেট তো ফাইনাল হয়েই গিয়েছে। আর তো কটা দিনের অপেক্ষা ভাই, অসুবিধে কোথায়? চল বোন, বাড়ি চল। কোর্টে দাঁড়িয়ে মন্দিরা ইশারা করে বিদায় দেয় শঙ্করকে। শঙ্কর অভিমান করে মুখটা ঘুরিয়ে নেয়। মন্দিরা বুঝতে পারে, কিন্তু দুটো মানুষের মধ্যে সম্পর্কটা যেন অমীমাংসিতই থেকে যায়। অনেকগুলো কথা, অনেকগুলো প্রশ্ন পরস্পরকে দগ্ধ করে মারে। মন্দিরা, সর্বনাশ হয়ে গিয়েছে। ঘটনার দিন 7 পর মন্দিরার কানে খবরটা এসে পৌঁছায়। কি হয়েছে দাদা, কি হয়েছে? শঙ্করের বোনটা কি করেছে? শঙ্করের বোনটা আত্মহত্যা করেছে। কি? হ্যাঁ, গাছে ঝুলে আত্মহত্যা করেছে। হ্যাঁ, কি করে হলো? আমি জানি না। শঙ্করকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছো? ব্যাপারটা পত্রিকায় ওঠে, আর সেইখান থেকেই জানতে পারে বড়দা। এরপরে সবাই মিলে কোর্টে গিয়ে হাজির হয়। শঙ্কর কাঠগড়ায় দাঁড়িয়ে, তাকে প্রশ্ন করা হবে। মন্দিরা বসে রয়েছে, তার চোখ থেকে অনর্গল জল বেরোচ্ছে। আর এক সিটে বসে রয়েছে শঙ্করের মা, তার বোনের স্বামী এবং ছোট্ট ছেলেটি, যে মন্দিরাকে দেখে চিনতে পেরেছে এবং হাত উঁচু করে তার কোলে যাওয়ার জন্য ডাকছে। কিন্তু শঙ্করের বোনের বর শক্ত করে তাকে ধরে রেখেছে। একটা সময় তার গালে সপাটে চড় মেরে বলল, ওই ডাইনির কোলে তোকে যাবি না, তোকে আমি যেতে দেবো না। চুপ করে থাকে মন্দিরা। সে বুঝতে পারে না সে কি করেছে। মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে
শঙ্কর স্বীকার করে তার বোনকে সে নিজের হাতে খুন করেছে এবং খুন করে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। এর বেশি সাপেক্ষে যুক্তি সে দেখাতে চায়নি। কেস বেশি দিন চলেনি, যাবজ্জীবন কারাদণ্ড হয় শঙ্করের এবং তাকে চিরদিনের জন্যে বিদায় দিতে হয় মন্দিরার চোখের জলে। কিন্তু আজও অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর মন্দিরা আবিষ্কার করতে পারেনি। শঙ্কর কেন এমন করলো? মাঝে মধ্যেই মন্দিরার বিবেক তাকে জানায় একটা ছেলের ওপরে বোধহয় এতটা নৃশংস অত্যাচার করা মন্দিরার উচিত হয়নি। জন্মের পরেই যেই ছেলেটা বাবাকে পায়নি, মায়ের সান্নিধ্যে মানুষ, ছোট থেকে একটু বড় হতেই যার মাথায় তুলে দেওয়া হয়েছিল সংসারের সমস্ত বোঝা, বোন বড় হতেই বোনের চরিত্র স্খলন হতে দেখেতেই মা ধরে বেঁধে বোনকে বিয়ে দিয়ে দিল। খোঁজ খবরও নিল না পাত্রের পরিবার সম্পর্কে। আর বিয়ের মাস গড়াতে না গড়াতেই বোন হয়ে গেল পোয়াতি। বোন শ্বশুরবাড়ি থেকে বেধুরক মার খেয়ে ফিরে চলে এলো তার স্বামী শুদ্ধ, কারণ তার স্বামীটি বদ্ধ মাতাল, কোনো কাজকর্ম করে না। যেই পরিবারে বোনের বিয়ে দিয়েছিল ধুমধাম করে, সেই পরিবার বোনটাকে মানতে পারেনি, কারণ তার বোন বড্ড বেশি মুখরা এবং নিজের স্বার্থ ছাড়া সে কিচ্ছুতেই চলতে পারে না। একেই বরের আয় নেই, তার উপরে স্বার্থপরায়ণতা, সংসার সে করতে পারল না। এইখানে আসার পরেও সেই বোনকে নিয়েও একই অশান্তি। মন্দিরার সঙ্গে সংসার করতে গেলে মন্দিরার শর্ত বোন যাতে এখানে না থাকে। কিন্তু যে বোনকে ছোটবেলা থেকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছে শঙ্কর, যেই বোনের জন্যে নিজের জীবনের অনেকগুলো বসন্ত সে পার করেছে, আর শেষ জীবনে এসে যখন সে মন্দিরার মতো একটি মেয়েকে আঁকড়ে ধরতে চাইল, যার বুদ্ধিমত্তা এতটাই তাকে প্রভাবিত করেছিল, সেই মন্দিরাও কিনা সেই বোনটাকেই শত্রু হিসাবে দেখল। না, এই শত্রুটাকে আর বাঁচিয়ে রাখাই উচিত না। বিয়ে হবে তার বেশ কয়েকদিন আগে শঙ্কর একদিন বসেছিল উঠোনের মধ্যে। বোন তখন অন্যের বাড়ি থেকে গ্যাজানি গোজানি করে ফিরছে, কোলে তার ছেলেটা। কিরে, কোথায় ছিলি? গিয়েছিলাম আন্নার বাড়ি গল্প করতে। তোর কি গল্প করা ছাড়া কোনো কাজ নেই? দাদা, এমন করে কেন বলছিস? তোর বর কোথায়? জানি নে, 3 দিন আগে ঘর থেকে বিদায় হয়েছে, কখন আসবে বলতে পারবো না। হ্যাঁ, বর আসবে, আসার সঙ্গে সঙ্গে তাকে পঞ্চব্যান্ডলের ডালি সাজিয়ে দিয়ে মুখের সামনে গ্রাস তুলবি। এমন কেন বলতিস দাদা? তোরটা খাই বলে? দেখ, অনেক হয়েছে, তোদের ঘর করে দিয়েছি, ওখানে গিয়ে আলাদা থাক। তোর বরকে কাজও জোগাড় করে দিয়েছি, কাজ করতে বল, টাকা ইনকাম করুক, খাক। বাচ্চাটা এখন অনেক ছোট, পারবে, এখনও পারবে উঠে দাঁড়াতে। আর তোদের এই চর্বচস্য করতে গিয়ে না আমার সংসার হচ্ছে না। এমন কেন বলছিস দাদা? আমি আবার কি করলাম? তুই তো করেছিস, তুই তো সব নষ্টের গোড়া। চিৎকার করে ওঠে বোনটা, বলে আমি কি করলাম? ও মা বাড়ি নেই, মা গেছে বাড়ির ঠাকুরের পুজোতে। তুই আমাকে এখন সাফ সাফ করে একটা কথা বলে দে, আমায় কথা দে তুই। শোন, বাড়িতে তোর বর আসার পরই বলবি আমি তোদেরকে আর দেখতে পারবো না। তোদের সংসার তোদের মতো, তোরা আলাদা আর আমাদের আলাদা মতো। তা কী করে হয়? হ্যাঁ, এই বাড়ি আমার, এই ভিটে আমার, এই সম্পত্তিও আমার, এর উপরে আমার সমান অধিকার। তাছাড়া মানে কি বলছিস? এই ঘর বাড়ি সরকারের দেওয়া। কোথায় ছিল তোর ঘর বাড়ি? বাপ মরে গিয়েছে কোন ছোট্টবেলায়, মাকে শ্বশুরবাড়িতে রেখে সেখানে চরম অত্যাচার পেয়েছে মা। আমাকে তোকে নিয়ে পালিয়ে এসেছে, তারপরে কত সংগ্রামের মধ্যে মা সরকারের থেকে এই জায়গা পেয়ে ঘর করে, জানিস কত কাঠখড় আমায় পোড়াতে হয়েছে। সম্পত্তির ভাগ চাইবি? হ্যাঁ রে, তোর বিয়ের সময় না আমি নগদ কয়েক লক্ষ টাকা খরচ করে তোকে বিয়ে দিয়েছি, তো সেই সম্পত্তি, সেই খাট আলমারি সব তো আমি শ্বশুরবাড়িতে রেখে এসেছি। রেখে এসেছিস কেন? যখন এলি তখন সঙ্গে করে নিয়ে আসতে পারলি না? কথায় কথায় ভাই বোনের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। মাঝখান থেকে 2.5 বছরের বাচ্চাটা অবুঝের মতো উঠোনে বসে বসে কাঁদে। একটা সময় শঙ্কর রাগের চোটে বোনের গলা টিপে ধরে। বুঝতে পারে না ওর পুরুষালী শক্তির কাছে এই রুগ্ন মেয়েটার শরীরটা কিচ্ছু না। অত্যন্ত মুখরা মেয়েটি চুপ হয়ে যায় কয়েক মিনিটের মাথায়। তারপরে ওর শরীরটাকে গাছের মধ্যে ঝুলিয়ে দেয় শঙ্কর এবং ভাগ্নেকে নিয়ে সেই জায়গা থেকে পালিয়ে আসে। অতিরিক্ত প্রেশার আর মানসিক চাপ শঙ্করকে এতটাই বেশি দুর্বল করে দিয়েছিল যে শঙ্কর নিজের বোনকে হত্যা করতেও পিছপা হয় না। বাঁচার জন্যে, নতুন করে সংসার করার জন্যে আর একটি মেয়ের সাথে নিজের বোনকে বলি দেয় শঙ্কর। কিন্তু এই বলিদানের কি কোনো মূল্য আছে? বৌঠান, মেয়েটার জীবন নষ্ট করার জন্যে আমি সারা জীবন নিজেকে দোষারোপ করব। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এই কথা বলে এখন আর কি হবে ভদ্রদা? কম চেষ্টা তো করলাম না,
কত করে বললাম ওরে তুই খাতা কলমেতে ওর বউ হয়েছিস, কিন্তু এই জীবনে সংসার করার অধিকার তোর আছে। কিন্তু ওই মেয়ে সারাদিন শ্বশুর বাড়িতেই পড়ে থাকে, বাচ্চাটার সঙ্গে দিন কাটায়, ওর না হওয়া শাশুড়িকে যত্ন আত্তি করে। চাকরিটা পাওয়ার পরে তো মেয়ের কর্তব্য আরও বেড়ে গিয়েছে। সপ্তাহান্তে দিন 3-4 অন্তর অন্তরই দেখা করে আসে ও শঙ্করের সাথে। সংসার না করেও মেয়ে যে আমার সংসারী হয়ে গেছে ভদ্রদা। ওর ওপরে আমি কথা বলতে পারি না, কিন্তু এতে তো আমারই ভুল। তখনই যদি বলতাম রেজিস্ট্রি ফেজিস্ট্রি হবে না, সরাসরি সিঁদুর দান করেই না হয়। এ কি কাকু, কখন এলে? হ্যাঁ রে মা, তোর এই বিষণ্ণ মুখটা দেখলে বুকটা ফেটে যায় আমার। বলি তোর জন্য পাত্র দেখি, তুই আবার সংসার কর। দেখ ওই রেজিস্ট্রিটা তুই আর মানিস না। যে ছেলে বোনকে খুন করেছে, কাকু খুনটা আমার জন্যই তো করেছে। আমাকে পাবে বলে, আমাকে ভালোবাসবে বলে, আমাকে সুখ দেবে, শান্তি দেবে, সংসার করবে, তাই আমারও তো সংসারের দায় আছে কাকু। ওই সংসারটাকে আমিও আর ত্যাগ করতে পারবো না। খাতায় কলমে তো আমি ওর বউ, তাই দেয়া নেয়ার এই সংসারে কর্তব্য আমাকেও করতে হবে। আমি করব শেষ দিন পর্যন্ত। সবার ভাগ্যে স্বামীকে নিয়ে সংসার করা হয়তো লেখা থাকে না কাকু। এই দেখো না আমার মেজ বৌদিটা, সরল সাধাসিধে। ছেলে জন্ম দেওয়ার 7 দিনের মাথায় মেজদা সুইসাইড করলো। দেনার দায়ে তলিয়ে গিয়েছিল। কাউকে না বলে সে ঘরবাড়ি তৈরি করছিল। 25 লক্ষ টাকা সেখানে সে তলিয়ে দিয়েছে। ভাবতে পারছো কাকা? আমাদের জন্য ঘরবাড়ি করছিল, বাবা মাকে নিয়ে যেত। এখন সেই লোন শোধ করতে হয় আমাকে। আমার সংসারটা না হয় একটু অন্যরকম থাক না, না থাকলো সেখানে স্বামী, না থাকলো সেখানে তার ভালোবাসা, না থাকলো শরীরের কোনো চাহিদা। আমার সংসারটা না হয় দেয়া নেয়া সব কিছুর ঊর্ধ্বেই হোক। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।